এরোজ, আমি কখনো এমনটা চাইনি। সহসা গর্জে উঠল। এটাই চেয়েছো তোমরা। তোমরা জানতে ইমরোজ কেমন, তবুও তোমরা একটা সাধারণ নরম মেয়ে খুঁজতে যেন ও তাকে পুতুলের মতো ব্যবহার করতে পারে। আর যখন পুতুলটার ক্ষমতা শেষ হয়ে গেল তখন ছুঁড়ে ফেলে দিয়েছে মৃত্যুর কোলে। আমি ভেবেছিলাম ও একটা ভালো জীবনসঙ্গী পেলে শুধরে যাবে। এরোজ, নির্জনা বেগম অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল। এরোজ রক্তাভ নেত্রে তাকায় মায়ের দিকে, ঘৃণাভরা কণ্ঠে বলল, তোমরা স্বার্থপর মেয়ে হয়ে জেনে শুনে আরেকটা মেয়েকে বলে দিয়েছো তোমরা। আমি তোমাদের কোনো দিন ক্ষমা করব না। আমার কোনো দোষ নেই এরোজ, মনটার খোঁজ আমি তাকে দিয়েছিলাম। ভাইয়ের কথায় এরোজ দাঁতে দাঁত চেপে বলল। সেটাই বলেছি, তোমরা সবাই অপরাধী। তপবন নত শির মেনে নিল ভাইয়ের অপবাদ। বিকাল 3টায় মৌনতার যাবতীয় চেক আপ সম্পন্ন করে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। মৌনতার অভ্যাস দায়িত্বগুলো পিছু ছুটে গিয়েছে। শাড়ির পরিবর্তে বদনে শোভা পাচ্ছে একটা সাদা ধবধবে 3 পিস এর সাথে লাল ওড়না। তারা বের হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু রোজ আর তানশান শক্ত করে জড়িয়ে ধরে আছে তাকে, ছাড়ছেই না। মৌনতা ঠোঁট কামড়ে কান্না আটকায়, মুখ ফুটে বলতে পারে না এই পরিবার আর পরিবারের লোকদের দেখলে তার বুকটা আফসোসে গড়িয়ে যায়। ভীষণ কষ্ট হয়। এই পরিবারটা আর তার নেই। সে শুকনো ঢোক গিলল, কঠিন স্বরে বলল, ছাড়ো, দয়া করে আমার কষ্ট আর বাড়িও না। তোমাদের দেখলে আমার কষ্ট হয়। তোমরা আমার পরিবার ছিলে, কিন্তু এখন তোমরা আমার কেউ না। এটা আমায় মৃত্যুর যন্ত্রণার ন্যায় যন্ত্রণা দেয়। প্লিজ ছাড়ো। তানশান আর রোজের হাত ঢিলে হয়ে আসে। তাদের প্রিয় মানুষটা কষ্ট পাচ্ছে তাদের কারণে, ব্যাস তারা দূরে সরে যায়। তানশান ক্রন্দনরত গলায় বলে, আমরা সব সময় তোমার পরিবার ছিলাম আর আছি, তোমায় আর কষ্ট পেতে হবে না আমাদের জন্য। রোজ চোখের পানি মুছে হাসি মুখে বলল, তুমি সব সময় আমার মৌন বউ হয়েই থাকো। মৌনতা নিরুত্তর। সেই কথাগুলো এড়িয়ে যায়, ধীর কদমে এগিয়ে যায় অদূরে দাঁড়িয়ে থেকে চোখের পানি মুছতে থাকা রূপকথার দিকে। মৌনতাকে দেখে রূপকথা ছলছল নেত্রে চেয়ে বাচ্চাদের মতো বলল, আমায় কে আমার ধমক থেকে বাঁচাবে? এত বড় সংসার আমি কি করে সামলাবো? চোখ মুখ উপচে কান্না বেরিয়ে আসা রোধ করে মৌনতা ক্ষীণস্বরে বলে, সময় মানুষকে সব কঠিন পরিস্থিতির জন্য যোগ্য করে তোলে। তুমিও পারবে, কিন্তু সংসারে জাতাকলে কখনো নিজের স্বপ্নগুলোকে হারাতে দিও না। পড়াশোনা করবে, অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে। মৌনতা আলগোছে তাকে বুকে জড়িয়ে নেয়। রূপকথা ফুপিয়ে কেঁদে উঠল উষ্ণ আলিঙ্গনে। নেওয়াজ সাহেব, তপবন সকলে তারা দিল। তপবন এগিয়ে এসে মৌনতাকে এক হাত আগলে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে এর স্নেহের কণ্ঠে বলল, আমি জানি আমাদের মন অনেক স্ট্রং, সে আবারও আগের মতো সুস্থ সবল চঞ্চল হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। মৌনতা শুধু শুকনো হাসলো। তপবন তারা দিয়ে বলল, এসো, এখানে অনেক কাজ বাকি আছে। সারাটা জীবন একটা সুখী সংসারের জীবনের স্বপ্নে দেখা মেয়েটির গোটা সংসার জীবন পিছু ছুটে গেল। নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসার পরিবর্তে পেল মরণব্যাধি আর নিজের ছোট্ট একটা অংশ। এয়ারপোর্টে ঢোকার সেই চরম হৃদয়স্পর্শী মুহূর্তটিতে সকলের মুখশ্রী হঠাৎ বিবর্ণ হয়ে গেল নায়েলের আকস্মিক আবদারে। দাদু ভাই, দাদুমণি, পাপা কোথায়? পাপাকে ডেকে নিয়ে আসো। পাপা যাবে না আমাদের সাথে আকাশ দেখতে? সকলের নিরুত্তর ব্যথিত নয়নে তাকালো নায়েলের উৎকণ্ঠা মায়াবী মুখ পানে। মৌনতা নিজের কেঁপে ওঠা বদন সামলে নেয়, শুকনো ঢোক গিলে মায়ের থেকে মেয়েকে নিজের কোলে নিয়ে দৃঢ়কণ্ঠে বলল, মা, পাপা নেই। পাপা আমাদের সাথে যাবে না। আমরা একাই যাব আকাশ দেখতে। নায়েল অবাক কণ্ঠে শুধায়, পাপা নেই কেন? পাপা কোথায়? পাপা হারিয়ে গিয়েছে মা। তোমার পাপা নেই, আর কখনো তোমার পাপা আসবে না। সড়ক বৌনতার কঠিন কণ্ঠে নির্জনা বেগম, তকদির শিকদার সহ সকলে চমকে উঠল, কিন্তু কেউ টু শব্দটি করল না। নায়েল আরেক দফা অবাক হয়ে অজস্র প্রশ্ন করলেও তার কোনো জবাব দিল না কেউ। তপবন নায়েলের মাথায় চুমু দিয়ে বলল, যাও মন, সেকেন্ডে দেরি হয়ে যাবে। বিশাল এয়ারপোর্টের দিকে চেয়ে মৌনতা ক্ষীণস্বরে আওড়ালো, ও, এখন তো পথটা আমার একার। মৌনতার ক্ষীণস্বরে বলা কথাটা শুনল তপবন। সে মৃদু হেসে মৌনতার মাথায় হাত রেখে বলল, জীবনের কোনো পথ তোমায় একা চলতে হবে না।
ভারী অদ্ভুত কথা, যেখানে একাকী গোটা একটা দেশ পাড়ি দিতে হবে সেখানে কি করে সে একা নয়? বাবা স্বামী ছাড়া কখনো বাইরে না বের হওয়া মেয়েটি একা দূর দেশে কি করে চলবে তাকে কেউ ভেবেছে, কেউ ভাবেনি। অন্তত মৌনতা তাই মনে করেছিল। কিন্তু সে যখন পা বাড়াতে গেল তখনই কেউ একজন তার কদমে কদম মেলালো। ব্যস্ত কদমে কেউ এগিয়ে এসে নায়েলকে কোলে তুলে নিতেই মৌনতা হকচকিয়ে গেল। মাসুমা বেগম আগে থেকেই জানতেন তারা এরোজের সাথে যাচ্ছে, তাই তিনি নীরবে সামনে এগিয়ে গেলেন। তপবনের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল, কিন্তু মৌনতা তখনও জানে না তারা এরোজের সাথে যাচ্ছে। এরোজ নায়েলকে বুকে জড়িয়ে নিয়ে পোর্টারকে বলল, আপনি এগিয়ে যান। এরোজকে লম্বা লম্বা কদমে এয়ারপোর্টের ভেতর ঢুকতে দেখে মৌনতা কৌতূহলী গলায় শুধায়, আপনি কোথায় যাচ্ছেন ছোট ভাইজান? এরোজ পা থামিয়ে ফিরে তাকায় প্রশ্নবিদ্ধ মুখ পানে। গুরুগম্ভীর কণ্ঠে বলল, ছোট ভাইজান, সম্বোধনে ডাকার অধিকারটা বোধহয় আপনি হারিয়ে ফেলেছেন। আর কখনো ভাইজান বলে রাখবেন না, মৌনতা। আরও একবার মনে করিয়ে দিল সেই বিদঘুটে স্মৃতি। মৌনতা দুর্বল নেত্রে তাকে ম্লান কণ্ঠে বলল, দুঃখিত, ভুলে গিয়েছিলাম। আপনি বলুন, কি নামে ডাকলে আপনি খুশি হবেন? আমার বাবা মা আমার নাম রেখেছে ডাকার জন্যই। আপনি নির্দ্বিধায় সেই নামেই ডাকতে পারেন। আপনি আমার থেকে বড়, আমি কি করে আপনাকে নাম ধরে ডাকবো? আমি আপনার মায়ের ছেলেও তো নই, তবে ভাই বলে কেন ডাকবেন? গুরুগম্ভীর সোজাসাপটার প্রতি উত্তরে মৌনতার কথা বাড়ালো না, পুনরায় শুধায়, আপনি এয়ারপোর্টের ভেতরে কোথায় যাচ্ছেন? এখানে ঢুকলে আর বের হওয়ার সুযোগ নেই। বের হওয়ার ইচ্ছে থাকলে তো ঢুকতাম না। আপনি আমার সাথেই কানাডা যাচ্ছেন, তাড়াতাড়ি আসুন, ফর্মালিটিস পূরণ করতে হবে। এরোজের নির্লিপ্ত কণ্ঠে মৌনতা অবাক কণ্ঠে শুধায়, আপনি কেন যাবেন আমাদের সাথে? এরোজ শান্ত দৃষ্টি ফেলল দুর্বল মুখ পানে, ক্ষীণস্বরে বলল, আগামী প্রতিটা পথ আমার সাথেই চলতে হবে আপনাকে। আগামী প্রতিটা পথ কেন এই মানুষটার সাথে চলতে হবে? হৃদয়ের এই গহীনে জেঁকে বসা এই প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ না মিললেও সময়ের বিবর্তনে মৌনতা অনুভব করল যে জীবন তাকে এতটাই বিপর্যস্ত করেছে যে কারো অবলম্বন ব্যতীত এই দুর্গম পথ পাড়ি দেওয়া তার পক্ষে অসম্ভব। কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটা ঢাকা থেকে দোহা 3 ঘন্টা ট্রানজিট। মৌনতার শারীরিক অবস্থা বিবেচনায় এরোজ সব থেকে কম সময় ট্রানজিটের ফ্লাইটটি বেছে নিয়েছে। বিজনেস ক্লাসের আরামদায়ক আসনে বসে মৌনতা জানালার ওপাশে শূন্য দৃষ্টি মেলে দেয়। সেই দৃষ্টি বড্ড শ্রান্ত, অভিযোগে আচ্ছন্ন। এসে ভালোবাসা ভরসার বদলে বিশ্বাসঘাতকতা আর প্রাণঘাতী আঘাত দেওয়া হয়। বুক ভরা হাহাকার আর গলার কাছে দলা পাকিয়ে থাকা অব্যক্ত দুঃখগুলো সে সজোরে গিলে ফেলে। অতলে তলিয়ে যাওয়া আখিদয় জানালা থেকে সরিয়ে নেয় সে। তার আর পিছু ফিরে তাকাতে ইচ্ছা করে না, বরং পালাতে ইচ্ছে হয় মন না বোঝা মানুষগুলো থেকে। কর্ণকুহরে মেয়ের উচ্ছ্বসিত কণ্ঠ আন্দোলিত হতে মৌনতা ফিরে তাকায় মেয়ের পানে। আকাশ দেখার আনন্দে বাবার কথা ভুলে যাওয়া নায়েল এরোজের কোল থেকে নেমে হৈ হৈ করে মায়ের পাশে বসে পড়ল। উল্লাসে মেতে উঠে বলে, মাম্মা, আমরা একটু পরে আকাশে উড়ে যাব, কি মজা। মেয়ের কথায় মৌনতা ম্লান হেসে তাকায়। ব্যস্ত ঘেমে নিয়ে একাকার সুঠামদেহী মানুষটার দিকে ক্ষীণস্বরে ডেকে ওঠে, শুনছেন? একটা ডাক সকল ব্যস্ততা মিলিয়ে গেল। এরোজ এক পা এগিয়ে এসে মৃদু ঝুঁকে দাঁড়ায়, ব্যস্ত কণ্ঠে শুধায়, শরীর খারাপ লাগছে, শোবেন? কিছু খেতে ইচ্ছে করছে, জুস খাবেন? যত্নমাখা কণ্ঠটি নারীটির কর্ণকুহরে একটু আন্দোলিত হলো না, বরং সে এখনো কারোর দেওয়া তীব্র যন্ত্রণা তীব্রতায় ছটফট করছে। সে ছলছল নেত্রে বলল, আমি সিটে বসবো না। চিকচিক করা আখিদয়ের পানে শান্ত দৃষ্টি ফেলল এরোজ। এক হাত বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার সিট নয়, আপনার সিট মাঝে, আসুন। এগিয়ে দেয়া সেই হাতটা ধরার প্রয়োজন বোধ করল না মেয়েটা। বিষাক্ত অনুভূতি থেকে বাঁচতে সে দ্রুত গিয়ে মাঝের সিটে বসলো। এরোজ নিজের বাড়িয়ে রাখা শূন্য হাতটার দিকে এক পলক চেয়ে সোজা হয়ে দাঁড়ালো। হ্যান্ডব্যাগ থেকে ডালিমের জুসের একটা বোতল বের করে মৌনতার হাতে দিয়ে গম্ভীর গলায় বলল, এটা দ্রুত খেয়ে নিন। মৌনতা জুসটা নিয়ে নায়েলের দিকে হাত বাড়িয়ে বলল, নাইল মাম্মার কাছে এসো। নায়েল তীব্র বেগে নাকচ করে বলল, নো মাম্মা, আমি আকাশ দেখবো। কেউ হারায় তো কেউ এক পশলা বৃষ্টির মতো অনাবিল সুখ খুঁজে পায়, কিন্তু বৃষ্টির ফোঁটা কি আদৌ আঁকড়ে ধরা যায়? জানালার পাশে বসতে কেউ গুটি গুটি কদমে নিজের সিট ছেড়ে এরোজের কোলে বসে পড়ল। সহসা দুটো হাত শক্ত করে জড়িয়ে ধরে ছোট্ট দেহটিকে। যেই সুখটাকে নিজের বুকে আঁকড়ে ধরতে আগে কারণের প্রয়োজন হতো, আজ থেকে সেই সুখটা সম্পূর্ণ তার দায়িত্ব। জানালা থেকে স্পষ্ট ভয়ার্ত ভূমি থেকে অবিলম্বে দৃষ্টি সরিয়ে নেয় এরোজ। এই ভূমি শুধু দুঃখ দিতে জানে, প্রিয়জন ছিনিয়ে নিতে জানে।
সে সজল নয়নে নায়ালের কৌতূহলী মুখের দিকে তাকে স্নিগ্ধ হাসলো। নায়ালের চুলে মুখ ডুবিয়ে আলতো চুমুখে ফিসফিসিয়ে বলল, আজ থেকে তুমি আমার। আর কিছুক্ষণ, এরপর তোমায় অনেক দূরে নিয়ে যাব, যেখান থেকে কেউ তোমায় আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না, আর কোনো ভয় তারা করবে না। নায়াল শুনতে পেল সেই অস্ফুট স্বর। সে খিলখিল করে হেসে চঞ্চল কণ্ঠে বলল, আরে আমি তো তোমারই। আমরা একসাথে বেলু করতে যাচ্ছি, কি মজা, তাই না বলো? এরোজ ঘন ঘন মাথা নাড়ল, ক্ষীণ স্বরে বলল, তোমায় আমি সব সময় লুকিয়ে রাখবো আমার বুকে। বিধ্বস্ত দেহ, মন আর মৃতপ্রায় শূন্য হাত নিয়ে দেশে ফেরা পুরুষটি আজ এক অলৌকিক সুখে পরিপূর্ণ, যাকে দুঃস্বপ্নেও চাওয়া বারণ ছিল। আজ সেই মানুষটি তার সাথে রয়েছে। এরোজ বারবার আর চোখে তাকাচ্ছে বদ্ধ নেত্রে শুয়ে থাকা নারীটির পানে, আরেকবার তাকাচ্ছে ঘড়ির দিকে। চোখে মুখে উপচে পড়া প্রতীক্ষা, প্লেন কখন ফ্লাই করবে। জীবনে এত যন্ত্রণা সহ্য করেছে যে এখন সামান্য লহমাটুকুর অপেক্ষা তার পক্ষে সহ্য করা হচ্ছে না। চোখে মুখে শুধু ভয়, এই বুঝি সবটা দুঃস্বপ্ন হয়ে গেল, এই বুঝি আবারও সে সব সুখ হারিয়ে ফেলল। কিন্তু এবার তার প্রতীক্ষা ফুরালো। অভিশপ্ত সেই ভূমি ত্যাগ করে বিমানটি আকাশে উঠতে এরোজ ক্লান্ত দেহ সিটে এলিয়ে দিল। চোখের কোণে নোনা জল চিকচিক করলেও ঠোঁটের কোণে ছিল ভয় কেটে যাওয়ার এক অদ্ভুত প্রশান্তি। তবে কেন জানি বারংবার তার প্রশান্তিগুলো ছিনিয়ে নেওয়া হয়। আরও তার ব্যতিক্রম হলো না। বাংলাদেশ টু কাতার দীর্ঘ 6 ঘন্টার ফ্লাইট, 3 ঘন্টার ট্রানজিট, আবার কানাডার ফ্লাইটে ওঠার পরও দীর্ঘ একটা সময় মৌনতা সুস্থ ছিল। কানাডায় পৌঁছাতে আর মাত্র 2 ঘন্টা, কিন্তু তখনই মন্থর গতিতে মৌনতার দেহ ভারসাম্যহীন হতে লাগলো। বিন্দু বিন্দু ঘাম, ঊর্ধ্বশ্বাস, অস্বাভাবিক শারীরিক অসুস্থতায় মেয়েটা হাঁসফাঁস করে উঠল। বদ্ধ নেত্রে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকা মাসুমা চমকে উঠল মেয়েকে এমন ছটফট করতে দেখে। সে বিবর্ণ মুখে এরোজকে ডাকে। কম্বলে পেঁচিয়ে রাখা নায়ালের ঘুমন্ত দেহটি মাসুমার কাছে দিয়ে এরোজ ছুটে আসলো ছটফট করতে থাকা দেহটির কাছে, কিন্তু তার দেহ হিম হয়ে আসে। ঘন ঘন নিঃশ্বাস টানতে থাকা মৌনতার নাক গলিয়ে সরু রক্তের নালি গড়িয়ে পড়তে দেখে সে ভয়ার্ত দৃষ্টিতে মেয়েটির গাল আলতো করে চাপড় দিয়ে শুধালো, হে মৌনতা, কোথায় কষ্ট হচ্ছে আমায় বলুন। মৌনতা কোনো মতে চোখ তুলে তাকালো। ফ্যাকাশে ঠোঁট নেড়ে কিছু বললেও শোনা গেল না। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এরোজ দ্রুত এমার্জেন্সি পার্সারে স্বর্ণাপন্ন হলো, কিন্তু পার্সার আসতে আসতে মৌনতার পেট উপরে সবটা বেরিয়ে আসলো। এরোজের গায়ে গলগল করে বমি করে দিতেই এরোজ দ্রুত অস্থির দেহটিকে আগলে নিল। মাথা চেপে ধরতে বাহু ডোরে ভর ছেড়ে দেওয়া মৌনতা নেত্র খুলে তাকায়, চোখে স্পষ্ট আতঙ্ক। মানুষটার রাগ যে আকাশচুম্বী। সে ভয়ার্ত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগে এরোজ বিবর্ণ মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল। মানুষটার রাগ যে আকাশচুম্বী। সে ভয়ার্ত কণ্ঠে কিছু বলবে, তার আগে এরোজ বিবর্ণ মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল। নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলো এক হাতে মুছতে মুছতে ক্ষীণ স্বরে বলল, বমি করুন, বমি আটকে রাখতে নেই। আমি ইচ্ছে করে করি। মৌনতা অশ্রুসিক্ত নয়নে কৈফিয়ত দিতে গিয়েও দিতে পারল না। পুনরায় গলগল করে বমি করে দিল। 3 দফায় বমি করে মৌনতা একটু স্বস্তি পেল। দৈহিক যন্ত্রণায় মাথা নুইয়ে বসা মেয়েটির চোখ বেয়ে তখন অবাধে অশ্রু গড়িয়ে পড়ছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে চোখ তুলে তাকালে দেখতে পেল এরোজ আর পার্সার মুখে একটা সুন্দর হাসি নিয়ে তাকিয়ে আছে। কারোর চোখে মুখে কোনো রাগ ঘৃণা নেই। পার্সার অতি বিনম্র কণ্ঠে নিজ ভাষায় বলল, সমস্যা নেই ম্যাম, আপনি বমি করুন। তবে আর বমি হলো না। পার্সার সাপ্লিমেন্টারি অক্সিজেন মাস্ক পরিয়ে দিল মৌনতাকে। কৃত্রিম অক্সিজেনের ছোঁয়ায় সে কিছুটা ধাতস্থ হলো। সবটুকু বমি এরোজের গায়ে করায় বিমানবালাদের খুব একটা কষ্ট হলো না। এরোজ নিজের সাদা শার্ট আর কালো প্যান্টটার দিকে চেয়ে ওয়াশরুমে চলে গেল। নিজের পুরো পোশাক বদলে এসে মাসুমাকে বলল, আন্টি, আপনি না হয় আমাদের সিটে গিয়ে বসুন, আমি এখানে বসি, প্রয়োজন হতে পারে। মাসুমা বিনা বাক্য ব্যয়ে তার সিটে চলে গেল নায়ালকে নিয়ে। নায়ালকে সিটে শুইয়ে দিয়ে নিজেও একটু চোখ বুঝলো। কিন্তু যেই মায়ের সন্তান ক্যান্সার নামক মরণ ব্যাধির সাথে লড়ছে, তার কি ঘুম আসে? সেও ঘুমাতে পারল না। শুধু ঘুমন্ত মেয়েটির দিকে তাকিয়ে রইল অশ্রুসিক্ত নয়নে। আর এরোজ হারিয়ে ফেলার অজস্র আতঙ্ক নিয়ে নির্নিমেষ চেয়ে রইল ঘুমন্ত মুখ পানে। ডাক্তার বলেছিল প্লাটিলেট ফল করলে ব্লিডিং হতে পারে। এমত অবস্থায় দ্রুত চিকিৎসা না নিলে বিপদ হয়ে যাবে। সে নির্ঘুম শুধু প্রহর গুনল কখন 2 ঘন্টা শেষ হবে। কিয়ৎকাল বাদ ব্যাগ থেকে একটা ক্যামেরা বের করে বিধ্বস্ত নারীটির একটা ছবি তুলল সে। সাথে সাথে প্রিন্ট হয়ে বেরিয়ে এলো ছোট্ট সেই ছবি। এরোজ মৃদু হেসে একটা নতুন ডায়েরি বের করলো, যার প্রচ্ছদে লেখা, তাকে ফিরে পাওয়ার 365 দিন। প্রথম পাতাটি খুলে সেখানে ছবিটা রাখলো আর গোটা গোটা অক্ষরে লিখলো, তাকে ফিরে পাওয়ার প্রথম দিন।
দুর্বিষহ সময়টুকু ফুরালো। পায়ে কারোর স্পর্শে মৌনতার গভীর নিদ্রা ভেঙে গেল। সে চোখ খুলে তাকালে এরোজ। অন্তঃস্থলে সব ভয় অস্থিরতা লুকে স্মিত হাসলো। মৌনতার দুপায়ে মোজা পরাতে পরাতে ক্ষীণ স্বরে বলল, পৌঁছে গিয়েছি আমরা। মোজা পরিয়ে এরোজ সোয়েটার শাল বের করে মাসুমাকে এগিয়ে দিল। আন্টি, এগুলো দ্রুত পুড়িয়ে দিন তাকে। এরোজ মাসুমার কোল থেকে ঘুমন্ত নাইলকে তুলে নিল। মাসুমা ঘর থেকে বের হয়ে মেয়েকে সাহায্য করলো, কিন্তু তবুও তার দৃষ্টি এরোজের থেকে সরল না। এটা চিরচেনা সেই উদাসীন নেশায় বুদ্ধ হয়ে থাকা ছেলেটা নয়। এরোজ দ্রুত নাইলকে একদম তৈরি করে তার গালে দাড়ি দিয়ে ঘষা দিল। মিহিস্বরে বলল, এই যে আম্মা যান, উঠুন। আকাশ দেখবেন বলে পুরোটা সময় ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন আপনি। আমরা এসে গিয়েছি, উঠুন। নাইল পিটপিট করে চোখ খুলল। আলসেমি ভেঙে এরোজের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথায় লিয়ে দিল সুধায়। আমরা আকাশ থেকে নেমে গিয়েছি। এখন তুমি ছোট পাপার বাড়িতে যাবে। তোমার বালি? নাইলের কৌতূহলী কণ্ঠে এরোজ তাকে কোলে বসিয়ে ললাটে চুমু দিয়ে বলল, ছোট পাপার বাড়ি নয়, তুমি তো তোমার বাড়িতে যাবে। আমার বালি? তোমার বাড়ি। সেখানে তোমার জন্য অনেক অনেক ডল টয় আছে, যাবে? যাবো। অবুঝ নাইল কিছু ডলের কারণে হাসি মুখে রাজি হয়ে গেল, কিন্তু সে তখনও জানে না তার আসল আনন্দ ডল নয়, বরং তার পরিবার, যেটা অনেক আগে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। মাসুমা মেয়ের নিস্তেজ দেহ দেখে এরোজকে শুধায়, আমরা এখান থেকে কোথায় যাব এরোজ? বাসায় যেতে চেয়েছিলাম, কিন্তু এখন তাকে হাসপাতালে নেওয়াটা জরুরি, নয়তো বিপদ হয়ে যাবে। আপনার ক্লান্ত লাগছে নিশ্চয়ই। মাসুমা মেয়ের দুর্বল দেহটিকে বুকে জড়িয়ে ধরে ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, হাসপাতালেই চলো, দেরি করা ঠিক হবে না, আমি একদম ঠিক আছি। টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে প্লেনটি ল্যান্ড করার সাথে সাথে রানওয়েতে অপেক্ষা করছিল প্যারামেডিক টিম। এরোজ তাদের দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্বাভাবিক ইমিগ্রেশন প্রসেস এড়িয়ে সেখান থেকে সরাসরি মৌনতাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালের হেমাটোলজি ইউনিটে ঢোকা মাত্রই মৌনতাকে ইমিডিয়েট স্টেবিলাইজেশন নেওয়া হয়। ফ্লাইটে অসুস্থ হওয়ায় দ্রুত তার ভাইটালস চেক করে প্ল্যাটিলেট আর লোহিত রক্তকণিকা দেওয়া হলো। প্ল্যাটিলেট আবার ফল করেছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা এরোজ উষ্ণ নিঃশ্বাস ফেলল। কিউবিক কাচের গ্লাসটি থেকে দৃশ্যমান নিস্তেজ মায়ের দেহে অসংখ্য নল লাগানো দেখে নাইল উৎসুক দৃষ্টি ফেলল। চঞ্চল কণ্ঠে শুধায়, মামার কি হয়েছে নানু? মামা কেন সব সময় শুয়ে থাকে? মাসুমা বেগম ম্লান হেসে মস্তিষ্কের উপর চেপে বসা পাথর সমান কষ্টটা আড়াল করার চেষ্টা করলেন। বললেন, মাম্মা একটু অসুস্থ তো নানু ভাই, তাই বিশ্রাম নিচ্ছে। মামা কেন সব সময় অসুস্থ থাকে? নাইল খানিক বিরক্ত হয়ে বলল। এরোজ তাকে বেঞ্চে বসে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, মাম্মা এখন একটু অসুস্থ, কিন্তু খুব শীঘ্রই আবার সুস্থ হয়ে যাবে। কিন্তু তুমি কি জানো, কেউ অসুস্থ থাকলে তাকে আদর করতে হয়, ভালোবাসতে হয়। তুমি মাম্মাকে আদর করবে, ভালোবাসবে, ঠিক আছে? নাইল অলস কণ্ঠে বলল। ঠিক আছে, বাড়িতে যাবে না? এরোজ মলিন হেসে বলল, যাব মা, তোমার মাম্মা একটু সুস্থ হয়ে নি, তারপরেই আমরা যাব। তোমার কি খিদে পেয়েছে? কি খাবে? হাসপাতালের এই গুমট পরিবেশ নাইলের একদমই ভালো লাগছে না। সে বিমর্ষ স্বরে আবদার করলো, কাস্টার্ড খাবো। কাস্টার্ড? এরোজ চিন্তায় পড়ল। তার কাছে এই মুহূর্তে কাস্টার্ড নেই, কিন্তু তার সেই চিন্তা মুহূর্তে মিলিয়ে গেল পরিচিত এক উচ্ছ্বসিত কণ্ঠে। কেউ একজন মৃদু চিৎকার করে বলে উঠল, এই যে আমাদের নাইলের জন্য কাস্টার্ড হাজির। এরোজ ফিরে তাকাতেই তার চোখে মুখে স্বস্তির আভা খেলে গেল। সেজো খালার ছেলে নিশান্ত দাঁড়িয়ে আছে। নিশান্ত ছুটে এসে এরোজের বুকে হামলে পড়ল। পিঠ চাপড়ে ফিসফিসিয়ে বলল, ব্রো, তুমি জিতে গিয়েছো। এরোজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারল না। তন্মধ্যে আরো একজন তার বুকে হামলে পড়ল। নিভা হড়বড়িয়ে বলল, এগুলা সব আমার দুয়ার ফল ব্রো, আই এম সো হ্যাপি ফর ইউ। পৃথিবীতে 3টে মানুষই আছে যারা শুরু থেকে জানতো এরোজ কাকে হারানোর আফসোসের গুমড়ে মরত, আর সেটা হলো তপবন, নিশান্ত আর নিভা। নিশান্ত আর নিভা তার সেজো খালার প্রথম 2 যমজ সন্তান। 22 বছর বয়স তাদের। তাদের চঞ্চলতায় প্রাণ ফিরে পায় চারিপাশ। আরও একটা ছোট বোন আছে তাদের। এরোজ সতর্ক দৃষ্টি ফেলে গুরুগম্ভীর কণ্ঠে বলল, স্টুপিড, কোন জায়গায় কি বলতে হয় জানিস না? স্যার, কাস্টার্ড দে।
এরোজ দুই বিচ্ছুত থেকে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নেয়। নিশান্ত মোটেও রাগ হলো না, তারা অভ্যস্ত ভাইয়ের ব্যবহারে। তারা দুজন লাফিয়ে পড়ল নায়েলের উপর। নিভা কাঁদো কাঁদো গলায় বলল, এই কিউটি, তুমি কত সুন্দর। তোমাকে একদম পুচকে এক ইঁদুরছানার মতো দেখে গিয়েছিলাম, আর এখন কি সুন্দর কথা বলে। নিভা তাকে বুকে জড়িয়ে দুটো চুমু দিতে নায়েল ঠোঁট উল্টাতে লাগলো। এরোজ দ্রুত নায়েলকে নিজের কোলে নিয়ে বলল, তোদের ভয় পাচ্ছে, ধরিস না, কাস্টার্ড দে। এরোজ কাস্টার্ড নিয়ে নায়েলের হাতে দিতেই সে থামলো। খিদে পেটে পছন্দের খাবারটি ভীষণ আগ্রহে খেতে লাগলো। নিভা আর নিশান্ত মাসুমা বেগমের সাথে কুশল বিনিময় করে চঞ্চল কণ্ঠে শুধালো, ভাবিকে কি ভিতরে নিয়ে যাওয়া হয়েছে? আমরা কি একবার দেখা করতে পারবো না? মাসুমা বেগম ম্লান হেসে বললেন, আর একটু আগে আসলে হয়তো দেখতে পেতে। কথার মাঝে করিডোর ধরে ধীরে কদমে এগিয়ে এলেন নিশান্ত আর নিভার মা নিশাত আহমেদ। এরোজ খালাকে দেখে এগিয়ে গেল। নিশাত আহমেদ ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু এরোজের বুকে মাথা রাখতে তিনি ফুপিয়ে উঠলেন। আক্ষেপের সুরে বিলাপ করে বললেন, আমাদের ইমরোজ এমন জঘন্য কাজ কি করে করতে পারলো এরোজ? আমার মনটা কত লক্ষ্মী একটা মেয়ে, আমি কিছুতে এটা মেনে নিতে পারছি না। এরোজের শান্ত চোখের কোণে তখন ক্রোধের লেলিহান শিখা। সে দাঁতে দাঁত চেপে বলল, ওই পশুটার নাম এখানে তুলবে না খালামণি। বহু কষ্টে ওই জাহান্নাম থেকে বের করে তাদের অনেক দূরে চলে এসেছে। ওই অভিশপ্ত ছায়া আর কখনো তাদের ওপর পড়তে দিব না। আমরা মনতাকে সুস্থ করে তুলবো। নিশাত চোখের পানি মুছে বলল, হাত বাড়িয়ে এরোজের গাল ছুঁয়ে বলে, আমার আব্বা দেশে গিয়ে কি বদলে গিয়েছে? এখানে থাকলে তো খালামণিকে জড়িয়ে ধরা তো দূর, একটা আদরে গলায় ডাকও দিত না। এরোজ ম্লান হাসলো। নিশাত এগিয়ে যায় মাসুমার কাছে। চোখ দুটো ফের অপরাধে সিক্ত হয়ে উঠল। মাথা আপনা আপনি নত হয়ে গেল। নত শির গিয়ে তার হাত আঁকড়ে ধরে বলল, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নেই আমার কাছে বিয়ান। আপনার ক্ষতিপূরণ করার সাধ্য আমাদের নেই। শুধু আমি ক্ষমা চাইছি আমাদের ছেলেটার হয়ে। দুনিয়াবি মোহে আমাদের ছেলেটা কখন পশু হয়ে গেল বুঝতেই পারিনি। মাসুমা ত্যক্ত ইদানিং এই ক্ষমার বাণীগুলো শুনে এগুলো তার সন্তানটাকে আগের মতো তো করে দিতে পারবে না। তার মেয়েটা কত সুন্দর চঞ্চল ছিল। সে নীরব লিঙ্গন করে অশ্রুসিক্ত নয়নে তাকায় কাচের গ্লাস ভেদ করে সাহিত্য দেহটার পানে। একটা ক্লান্ত বিধ্বস্ত হাড়ে মাংস জড়বস্তুর ন্যায় পড়ে আছে তার চঞ্চল মেয়েটা। এরোজ বেঞ্চিতে বসে কাস্টার্ড খেতে থাকা নায়েলকে কোলে তুলে নিয়ে হাসুজ্জ্বল কণ্ঠে বলল, একে দেখো খালামণি, আমার মা। তুমি যত না বলতে তার থেকে বেশি আদুরে। নিশাত স্নেহভরা নয়নে নায়েলকে ছুঁয়ে দিল। আদুরে গলায় বলল, দাদুমণি আসবে নায়েল? নায়েল নাকচ করল। এরোজ আদুরে গলায় বলল, মা, দাদুমণি তোমায় ভালোবাসে, যাও তার কোলে। কিন্তু তাতেও গেল না নায়েল। এরোজ শ্রান্ত মুখে হেসে বলল, একটু চিনে গেলে যাবে, এখন অচেনা দেখে যেতে চাইছে না। নিশাত স্নেহভরা নয়নে চেয়ে তার ছোট্ট হাতে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, দাদুমণি এখন তোমায় নিয়ে যাবে আমার কাছে, না এসে কোথায় যাও তাও দেখব। নিশাত তাকায় এরোজের মুখ পানে। ছেলে মেয়ে উল্লাসে ফেটে পড়ে। সেদিন বলে ফেলে তাদের ভাইয়ের এই দশার আসল কারণ। সে চাপাসরে ডেকে ওঠে, এরোজ। এরোজ খালার মুখ পানে তাকায়। নিশাত বিস্মিত হেসে শুধায়, শুধু কি ভাইয়ের কৃতকর্মের প্রায়শ্চিত্ত? তবে আমার স্বপ্নে দেখা দুটো পরি আমি ভাগ্যক্রমে বাস্তবে পেয়ে গিয়েছি খালামণি। এখন শুধু তাদের লুকিয়ে রাখব। পৃথিবীর সব সুখ তাদের পায়ের কাছে এনে রাখব। কিন্তু দেখো পথটা কত দুর্গম। সৃষ্টিকর্তা সবসময় আমার সাথে কেন এমন করে? এরোজের দৃষ্টি টলমলে। নিশাত তার বাহুতে হাত রেখে বলল, সৃষ্টিকর্তার উপর অভিযোগ করতে নেই, শুধু দোয়া করতে হবে এরোজ। তুই কি জানিস দোয়া ভাগ্য বদলে দিতে পারে? সত্যি? একবার মন থেকে রবের দুয়ারে হাত পেতেই দেখ। নিশাতের কথা এরোজ ঘাড় ঘুরিয়ে তাকায় কাচের গ্লাস ভেদ করে। চাইতেই তো হবে, তাকে ভাগ্য বদলাতে হবে যে কোনো মূল্যে। ভাগ্য এতটা কঠোর হতেই পারে না। তারা সেখানেই বসে অপেক্ষা করলো। জীবনটা খানিক দুর্বিষহ এলোমেলো হয়ে গেল, কিছু করার নেই। ছোট্ট নায়েল ঝিমাতে ঝিমাতে ফের ঘুমিয়ে পড়ল। কিয়ৎকাল বাদ একজন নার্স এসে এরোজকে একটা ফর্ম এগিয়ে দিয়ে নিজ ভাষাতেই বললেন, মিস্টার এরোজ, আমাদের দ্রুত একটা সেন্ট্রাল লাইন সেট করতে হবে। ওনার প্লেটলেট এখনো বিপজ্জনকভাবে কম। আমরা ট্রান্সমিশন শুরু করেছি, আপনি এখানে একটা সই করে দিন আর নিচে রিসেপশনে গিয়ে পে করে দেন।
এরোজ প্রকম্পিত হাতে সই করলো কাগজটিতে। হাসপাতালের এই সাদা করিডোরে ওষুধের গন্ধ আর যন্ত্রের শব্দের মাঝে শুরু হলো জীবনের এক নতুন যুদ্ধ, এক নতুন অধ্যায়। মিস্টার ইমরোজ, আর ইউ অল রাইট নাও? ডাক্তারের প্রাণোচ্ছল কণ্ঠে হাসপাতালের বেডে শুয়ে থাকা ইমরোজ চোখ খুলে তাকায় মিশরে বলল, ইয়েস ডক্টর। আমি আপনার স্ত্রীর সাথে কথা বলেছি। আপনাকেও জানানো উচিত, গুরুতর জখম হওয়ার কারণে ভবিষ্যতে আপনারা বাবা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, মাত্র 3% সম্ভাবনা রয়েছে। ক্রোধের অনলে দগ্ধ ইমরোজের চোয়াল শক্ত হয়ে এলো। এরোজের প্রতি এই রাগ, ঘৃণা তরতর করে বৃদ্ধি পায়। ভেতরে একটা প্রচণ্ড ধাক্কা লাগলো। সে নির্বাক থেকে কেবল মাথা নেড়ে সায় দিল। ডাক্তার মৃদু হেসে আশ্বস্ত করার সুরে বললেন, ডোন্ট বি প্যানিক। সৃষ্টিকর্তার রহমত থাকলে 3%ই যথেষ্ট বাবা হওয়ার জন্য। আমি শুনেছি আপনার একটা মেয়ে আছে। জি। ইমরোজ ছোট্ট করে জবাব দিল। ডাক্তার লম্বা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে তো চিন্তা নেই, আপনার সম্পূর্ণ চেক আপ শেষ। আপনি এখন যেতে পারেন। পায়ের ফ্র্যাকচার ঠিক হতে 1 মাসের মতো সময় লাগবে। পুরোটা সময় বেড রেস্টে থাকবেন, আর 15 দিন পর পর আবার দেখা করবেন। আমি প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছি। দীর্ঘ 22 দিন বাদ হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরল ইমরোজ। তবে নিজের বাড়ি নয়, বরং নিজের কেনা ফ্ল্যাটে উঠল। বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছে, সে যদি ওই বাড়িতে পা রাখা হয় তাকে খুন করবে, নয় নিজেকে। ইমরোজ এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না, কিন্তু ছেড়েও দেবে না। ওই বাড়ির উপর তার সমান অধিকার রয়েছে। হুইল চেয়ারে বসা ইমরোজকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে ঢুকে সৃজা। তার বাম কানে এখনও ব্যান্ডেজ। ডাক্তার জানিয়েছে ওই কানে আর কোনোদিনও সে শুনতে পারবে না। ইমরোজকে লিভিং রুমে রেখে 1 গ্লাস পানি নিয়ে আসে। ইমরোজের দিকে গ্লাসটা বাড়িয়ে দিল। ইমরোজের হেলদোল দেখা গেল না। অন্ধকার মুখশ্রীর আড়ালে লুকিয়ে গিয়েছে ইমরোজের চিরচেনা আদল। সে জিজ্ঞাসা করে, কি হলো, কি ভাবছো? ইমরোজ ধ্যানচ্যুত হয়, হতচকিত হয়ে শুধায়, হ্যাঁ, কি বললে? কি ভাবছিলে? ইমরোজের মুখশ্রীতে নিরুদ্বেগ ক্রোধ ছেয়ে গেল। মেঝেতে দৃষ্টি রেখে তাতে ঠোঁট চেপে বলে, তোমার কি মনে হয় না এরোজের মধ্যে কোনো সমস্যা আছে? ও এত কেন পজিটিভ মৌনতাকে নিয়ে? পাগলের মতো করেছে, তুমি দেখোনি? ও মাতাল হলেও আজ পর্যন্ত কখনো আমার গায়ে হাত তোলেনি, কিন্তু আমি নিশ্চিত ওর আর মৌনতার মাঝে কিছু ছিল। সৃজা সরু চোখে তাকায়, থমথমে মুখে বলে, থাকলেও তোমার কি, তুমি এত ভাবছো কেন? ইমরোজ অবাক পানে তাকায় সৃজার দিকে, রাগ ঝেড়ে বলে, আমার কি মানে? আমার স্ত্রী হয়ে ও আমারই ভাইয়ের সাথে? ইমরোজের কথার মাঝে সৃজা চাপা আক্রোশে গর্জে উঠল, মৌনতা আর তোমার স্ত্রী নেই, ওকে নিয়ে এত ভাবনা আসছে কোত্থেকে তোমার মাঝে? তুমি আমায় ভালোবাসো, আমায় পেয়েছো, যে কোনো মূল্যে এটাই কি যথেষ্ট নয়? তা না, তুমি এখনো মৌনতাকে নিয়ে ভেবে যাচ্ছ। ইমরোজ অপ্রস্তুত হলো। সে নিজের রাগ দমিয়ে নেয়, নরম স্বরে বলল, মানে আমি বোঝাতে চাইছি, আমার স্ত্রী থাকা অবস্থায় কি ওর সাথে কোনো সম্পর্ক ছিল? থেকে থাকলেও বা কি? তুমি যদি স্ত্রী সন্তান রেখে প্রেম করতে পারো, ও পারে না? যুক্তিতে হেরে গেল ইমরোজ, কিন্তু কোনো মতে অন্তঃস্থল শান্ত করতে পারল না। গত 2 দিন ধরে এটাই তার অন্তঃস্থল খেয়ে যাচ্ছে। মৌনতা আর এরোজের কোনো কাহিনী রয়েছে। আর এই ভাবনার সূচনা হয় তার এক পরিচিত ছোট ভাই জানিয়েছে, এরোজ মৌনতাকে কানাডায় নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্যে। এত দরদ, এত কিসের টান যে মৌনতাকে ও বিদেশে নিয়ে চিকিৎসা করাচ্ছে। সে যেটা চাইতো সেটা পেয়ে যাওয়ার পরেও এই একটা জিনিস তার সুখ ছিনিয়ে নিচ্ছে। সে মানতেই পারছে না এটা। কেন মৌনতা তার এরোজের মধ্যে কিছু হবে? যদি হয়েও থাকে তবে সে কেন এটা মানতে পারছে না? সৃজাকে নিজের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকাতে দেখে ইমরোজ জোরপূর্বক নিজের অসহ্য অস্থিরতা সামলায়। সৃজা শানিত কণ্ঠে শুধায়, কি ভাবছো ইমরোজ? নায়েলের কথা ভাবছি। ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কেউ ফোন ধরছে না। শুনেছি ওকে কানাডায় নিয়ে যাচ্ছে, অথচ আমার থেকে অনুমতি পর্যন্ত কেউ নেয়নি। আর এসব কিছুর পেছনে রয়েছে আব্বু আর ভাইজান। মেয়ের জন্য এত ভালোবাসা তোমার? মানে আমার মেয়ের জন্য আমার ভালোবাসা থাকবে না? মেয়ের প্রতি অত মায়া থাকলে তুমি পরকীয়া জড়াতে না। আমি নায়েলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি সৃজা, কিন্তু মৌনতাকে নয়।
তবে মৌনতাকে নিয়ে এত জল্পনা কল্পনার প্রয়োজন নেই। তোমার চোখে মুখে ওর জন্য এত অস্থিরতা কেন? ইমরোজ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কিয়ৎকাল বাদ কথা ঘুরিয়ে নরম কণ্ঠে শুধায়, তুমি তো ওই ব্যাপারে কিছু বললে না? কোন ব্যাপার? আমার বাবা হওয়ার চান্স মাত্র 3%। তোমার কোনো সমস্যা নেই। এহেন প্রশ্নে সৃজাকে হঠাৎ মৃদু বিচলিত হতে দেখা গেল। সেই বিচলন সামলে এসে জোরপূর্বক হেসে আবেদনময়ী কণ্ঠে বলল, তোমার কি মনে হয় এই তুচ্ছ একটা কারণে আমাদের ভালোবাসা কমাতে পারবে? আমি তোমায় ভালোবাসি ইমরোজ, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে। স্ত্রী সন্তান থাকা অবস্থায় আমি যদি তোমায় ভালোবাসতে পারি, তবে এটা তো কিছুই না। তোমার বাবা হওয়ার চান্স 3% হোক বা নাই থাকুক, আমার কোনো সমস্যা নেই। আমার শুধু তুমি হলেই হবে। ইমরোজের আতঙ্ক জর্জরিত অন্তঃস্থল একটু শীতল হয়, তবুও অসন্তোষ থেকেই যায়। সে চিন্তিত কণ্ঠে বলে, তবুও আমাদের সন্তান তো চাই। সন্তান না থাকলে সংসার হয়? তোমার আর আমার অংশ চাই আমার। সৃজা চঞ্চল দৃষ্টি ফেলে সুচালো কণ্ঠে বলে, তুমি কি অনুভূতিহীন হয়ে গিয়েছো ইমরোজ? আমাদের সন্তান তো রয়েছে, নাইলে আমাদের একমাত্র সন্তান। তোমার আমার অংশ বলে কোনো কথা নেই। ইমরোজ বিমুগ্ধ নয়নে তাকায় সৃজার পানে, স্মিত হেসে হাত বাড়িয়ে মেয়েটাকে নিজের কোলে বসায় মোহনীয় কণ্ঠে বলে, আজ সত্যিই মনে হলো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমায় নিজের স্ত্রী হিসেবে পেয়ে আমি জিতে গিয়েছি। তোমার মতো জীবনসঙ্গী পেয়ে আমার জীবনটা আজ থেকে সমৃদ্ধ হয়ে গেল। শীঘ্রই নায়লকে নিয়ে আসবো আমাদের কাছে। তারপর আমরা 3 জন সুখে শান্তিতে থাকব। কিন্তু সেই সুখের সংসারে আমার তোমার থেকেও একটা ছোট অংশ চাই। সৃজার গলদেশে নাক ঘষতে ঘষতে বলল ইমরোজ। সৃজা কোনো জবাব দিল না, শুধু কৃত্রিম হাসলো। কিয়ৎকাল বাদ আক্ষেপ জড়িত কণ্ঠে বলল, তোমার উচিত হয়নি ওই বাড়ির অধিকার ছেড়ে দেওয়া, আর না উচিত হয়েছে সম্পত্তির ভাগ চাওয়া। আমার একটা পরিবারের শখ ছিল ইমরোজ, তুমি এখন একা করে কি করবে? একা কি করবে মানে? কোম্পানি থেকে সম্পূর্ণভাবে বের হওয়ার আগেই আমি নিজের কোম্পানি দাঁড় করাবো। আর কারোর অধীনে থাকতে হবে না আমাদের। আমরা নিজের কোম্পানির মালিক হব। আর আমি কোনোদিন ওই বাড়ির ওপর থেকে অধিকার ছাড়ব না। সত্যি ইমরোজ? সৃজা আহ্লাদি গলায় বলে উঠল, খুশিতে আত্মহারা সে। ইমরোজ হাসি মুখে বলল, একদম। জীবনের বিভৎস মোড় কতটা বিভৎস আর যন্ত্রণাদায়ক তা 48 ঘন্টার মধ্যেই ফুটে উঠল। দীর্ঘ 48 ঘন্টায় সকল টেস্ট আর কঠোর পর্যবেক্ষণের পর রাত 10টা নাগাদ একজন দেখা করতে পারল মৌনতার সাথে। হাত স্যানিটাইজ করে এবং মুখে মাস্ক এঁটে এরোজ ধীর পায়ে কেবিনে প্রবেশ করলো। চারিপাশ নিস্তব্ধ। সাদা বিছানায় শায়িত সেই পাণ্ডুর অবয়বটি শিওরে বসতেই এরোজের বুকটা কেঁপে উঠল। মৌনতার গলার ডান পাশে গেঁথে দেওয়া হয়েছে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, একটা স্বচ্ছ প্লাস্টিকের নল। কলার বোনের ঠিক উপরে সাদা ব্যান্ডেজ আর প্লাস্টিকের আস্তরণ ভেদ করে রক্তবর্ণের সূক্ষ্ম রেখাটি হৃৎপিণ্ডের দিকে চলে গিয়েছে। উন্মুক্ত দেহে যত্রতত্র কালশিটে দাগ, যেন মরণব্যাধির সাথে লড়াইয়ের ক্ষতচিহ্ন। কারো উপস্থিতির আভাসে তন্দ্রাচ্ছন্ন মৌনতা পলক মেলল, কিন্তু নড়াচড়া করার উপায় নেই। গলার সেই লাইনটি সরাসরি হৃৎপিণ্ডের সাথে যুক্ত। আধবোজা চোখে দৃষ্টি মিলতেই এরোজ ম্লান হাসলো, অতি ক্ষীণ কণ্ঠে শুধালো, হাউ ইউ? বড্ড অযৌক্তিক একটা প্রশ্ন। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা নেত্রদ্বয়ের কার্নিশ বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শুকিয়ে কাঠ হয়ে থাকা অষ্টদ্বয় নেড়ে অস্ফুট স্বরে নিজেও অযৌক্তিক এক জবাব দিল, ফাইন। এরোজ জানে এগুলো মিথ্যা, কিন্তু এই একটু মিথ্যাই যে তাদের প্রতিদিনকার সাহস হয় যন্ত্রণাদায়ক এই যুদ্ধ লড়াইয়ের। নাইল, আম্মা। পুনরায় অস্ফুট স্বরে এরোজ গায়ের শালটা একটু জড়িয়ে নিয়ে বলল, তারা ঠিক আছে? আমি কবে ছুটি পাবো? সরব মৌনতার প্রশ্নে এরোজ নীরব হয়ে গেল। মৌনতার চোখ থেকে আরেক ফোঁটা অশ্রু গড়ালো জবাব না পেয়ে। 2 দিন তার কাছে অসহনীয় লাগছে। সে কি করে অনির্দিষ্টকালের জন্য এখানে থাকবে? নিজের ছোট্ট সন্তানটিকে ছাড়া বাচ্চা একদমই অ্যালাউ না হেমাটোলজি ইউনিটে। সংক্রমণের ঝুঁকি থাকে। খুব কম সময়ের জন্য দূর থেকে নায়ালের সাথে দেখা করতে পারবে সে। এরোজ স্মিত হেসে সাথে করে আনা একটা বক্স থেকে ছোট একটা সিলিকনের পান্ডা বের করলো। সেটা মৌনতার হাতের উপর রাখলে সে কৌতূহলী হয়। এটা কি? এরোজ মিশরে বলল, এটা একটা ম্যাজিক্যাল পান্ডা। আপনার যখন যা ইচ্ছা হবে ওর কাছে বলবেন, দেখবেন সেটাই পূরণ হয়ে যাবে। মৌনতা দুর্বল কণ্ঠে বিরক্ত হয়ে বলল, কি অদ্ভুত, একটা ছোট্ট পান্ডা আমার সব ইচ্ছে পূরণ করবে।
শুধু হসপিটাল থেকে ছুটে যাওয়া যাবে না, আর সবকিছু চাওয়া যাবে। আর সব আমি পেয়েও যাব? হুম। এটা যদি মিথ্যা হয়, আমি যদি না পাই? চেয়ে দেখুন। এখনই? হুম। নাইল, আমি নাইলকে দেখতে চাই, ছুতে চাই। মনতা পান্ডাটা আলতো হাতে ধরে বলল। বলে সে উৎসুক চোখে এরোজের দিকে তাকালো। এরোজ স্মিত হেসে গায়ের বড় ওভারকোট আর শালটা সরিয়ে ফেলল। সহসা বেরিয়ে এলো নাইলের ঘুমন্ত দেহ। বেবি ক্যারিয়ার করে এরোজ তার বুকের সাথে বেঁধে নাইলকে নিয়ে এসেছে। সে চাচার বুকের উষ্ণতায় অঘরে ঘুমাচ্ছে। মৌনতা সরব ঠোঁট ছাড়িয়ে হেসে উঠল। হাসতে হাসতে একটা সময় হাসিটা প্রগাঢ় হলো। এরোজ চোখ ভরে দেখে বিরল ওই হাসিটি। দীর্ঘ 25 দিন বাদ এই মুখে একটু হাসির দেখা মিলল। মৌনতা হাসতে হাসতে বলল, এটা ইয়ার্কি ছিল? ডক্টর কি করে পারমিশন দিয়েছে? ডক্টর এখন নেই, এখানে একজন নার্স আছে, লেডা, আমার পরিচিত, ও সাহায্য করেছে। এরোজ সাবধানে নাইলকে মৌনতার কাছে একটু নিচু করে ধরল। নড়াচড়া করতে না পারায় মৌনতা শুধু আঙ্গুল দিয়ে মেয়েকে আলতো করে ছুল। ছলছল নেত্রে চেয়ে বলল, ও অনেক বড়, বেবি ক্যারিয়ারে ক্যারি করতে কষ্ট হয় না? আমার দেহের কাছে আপনার মেয়ে ছোট্ট একটা পিপিলিকা। মৌনতা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ। ধন্যবাদ আমায় নয়, পান্ডাকে দিন। মৌনতা মৃদু হেসে নিজের বেশভূষা অবলোকন করে বিতৃষ্ণা ভরা নিঃশ্বাস ফেলল। পরনে হসপিটালের গাউন। সে ক্ষীণ স্বরে অভিযোগ করে বলল, এখানকার ডক্টররা ভালো না। কেন? এরোজ ফের নাইলকে ওভারকোট আর শালের আড়ালে লুকিয়ে নিল। ওয়েদার আপডেট অনুযায়ী আধা ঘন্টা বাদ স্নো পড়বে। কি উদ্ভট পোশাক পরিয়ে রেখেছে, একটা ওড়নাও পরতে দেয় না। মৌনতার কণ্ঠ ভীষণ করুণ। এরোজ মৃদু হাসলো, বলল, হসপিটালের নিয়ম এটা, চিকিৎসার জন্য এই পোশাক আরামদায়ক। মৌনতা বদ্ধ নেত্রে ত্যক্ত নিঃশ্বাস ফেলল। এরোজ মিহিস্বরে বলল, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারি। মৌনতা চোখ ঘুরিয়ে তাকায়। কিভাবে? লেট মি শো ইউ। বলেই এরোজ উঠে দাঁড়ায়। আলতো ঝুঁকে গিয়ে নারীটা দেহে বিন্দুমাত্র স্পর্শ কিংবা নাড়াচাড়া না করে প্রকম্পিত হাতে মোটা খোপাটা খুলে ফেলল। রেশমের ন্যায় চুলগুলো বালিশে ছড়িয়ে পড়তে এরোজ আলতো ছুঁয়ে দিল চুলগুলো। চোখে মুখে তৃপ্তির রেশ। জীবনে দ্বিতীয়বার সে অতি প্রিয় এই চুলগুলোকে ছুঁতে পারছে। কখনো কল্পনাতেও আনেনি এই সুযোগ আবারও আসবে। সে বিমুগ্ধ চিত্তে চুলগুলো 2 ভাগ করে ঘাড়ের 2 পাশে সামনে থেকে ছড়িয়ে দিতে পুরো বক্ষ দেশ ঢেকে গেল। মৌনতা তপ্ত শ্বাস ফেলে বলল, কি উপায়? অ্যাপ্লাই করা শেষ, একটু পর একটা নার্স এসে আবার এগুলো বেঁধে দেবে। ডক্টর এলোমেলো চুল দেখলে বিরক্ত হয়। এরোজ শুনল না, তবুও নিজ কর্মে অটল থেকে 2 পাশে 2টো বেনুনি করে দিল। মৃদু হেসে বলল, এখন আর চুলগুলো ডক্টরকে বিরক্ত করবে না। ভিজিটিং টাইম মাত্র আধা ঘন্টার। মৌনতার খুব বেশি কথা বলতে না পারলেও নাইলের কথা বলতে আর শুনতে তার কষ্ট হয় না। নতুন পরিবেশে নাইলের মানিয়ে নেওয়ার গল্প শুনতে শুনতেই ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেল। কারোর চোখে ফের অতৃপ্ত তৃষ্ণা আছড়ে পড়ল। বক্ষ জুড়ে হাহাকার। কাল সকাল ছাড়া আর দেখা হবে না। অপেক্ষা করতে করতে ক্লান্ত, তবু অপেক্ষা ফুরায় না। কিন্তু যত দেরিতেই অপেক্ষা ফুরাক না কেন, উপসংহারটা একটু সুখময় হোক, এই প্রার্থনা নিয়ে এরোজ বেরিয়ে যায়। মৌনতা নিঃশ্বাস দেহে শুধু চেয়ে থাকে নিজের ছোট্ট অংশটি ঝুলন্ত পা দুটোর দিকে। ভালোবাসার বিনিময়ে এত করুণ উপহার পাবে জানলে কাউকে দুঃস্বপ্নেও ভালোবাসত না। ডায়েরির 3য় পান্নায় এঁটে গেল হাসিমাখা একটা ফ্যাকাশে মুখের প্রতিচ্ছবি। তার ঠিক নিচে গোটা গোটা অক্ষরে লেখা হলো, তাকে ফিরে পাওয়ার আজ 3য় দিন। যে চুলগুলো ছুঁতে না পারার যন্ত্রণায় আমি 6 বছর তোর পেয়েছি, আজ তা আমি আবার ছুঁতে পেরেছি। তার মুখে হাসি ফোটাতে পারছি। আমার রূপাঞ্চলকে আগলে রাখার অধিকার পেয়েছি। ডায়েরিটা বন্ধ হয়ে গেল। পুনরায় সেজে গেল দেয়াল জুড়ে সেটে থাকা বিশাল আকৃতির বুকশেলফের অজস্র বইয়ের মাঝে। তার ঠিক পাশের কাবারটি খুলতেই অজস্র নিষিদ্ধ পানীয়ের বোতল ভেসে উঠল। বিগত 2.5 বছরের অভ্যাসের তীব্রতায় বারংবার হাতটা ছুটে যায় নিষিদ্ধ পানীয় দিকে। এরোজ খুব করে চায় নিজেকে দমাতে, কিন্তু পারে না। কৃত্রিম উষ্ণতায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখ নিষিদ্ধ তৃষ্ণা। সে হাঁসফাঁস করতে করতে একটা বোতল হাতে তুলে নেয়। উদ্ভ্রান্তের নেই ছিপি খুলে মুখে দিতে যাবে, ঠিক তখনই কর্ণকুহরে আন্দোলিত হয় কারণ মৃদু আর্তনাদ।
এরোজ চকিতে ঘাট ঘুরিয়ে তাকায় দেয়ালে এঁটে থাকা মনিটরের দিকে। মনিটরে ভাসছে বুকে হাত চেপে চোখ মুখ কুচকে আর্তনাদ করা মৌনতার ব্যথাতুর মুখশ্রী। সে ছুটে যায় মনিটরের কাছে, ভয়ার্ত কণ্ঠে শুধায়, এই মৌন, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? চিৎকার করলেন কেন? কিন্তু সে মৌনতার আর্তনাদ শুনতে পেলেও মৌনতা পারল না। অসহায় এরোজ হন্তদন্ত হয়ে ফোন খুঁজে ফোন করে লীরার কাছে। রিসিভ হতেই অনুনয় করে বলে, হেই লীরা, মৌনতার কোথাও কষ্ট হচ্ছে, দ্রুত তার কাছে যাও। তার বলতে দেরি আছে, লীরার যেতে দেরি নেই। মনিটরে লীরাকে দেখতেই এরোজ তপ্ত শ্বাস ফেলল। 2 মিনিট বাদ ফের লীরার ফোন আসলো। নারীটা নিজ ভাষায় বলল, চিন্তার কিছুই নেই রোজ, সেন্ট্রাল লাইনে টান লেগেছিল তাই ব্যথা পেয়েছে। ফ্যাকাশে মুখটা দেখতে দেখতে এরোজ ক্ষীণস্বরে বলল, ওকে লীরা, দূরে যেও না, একটু আশেপাশেই থেকো। ডোন্ট ওয়ারি রোজ, আমি তার সর্বোচ্চ খেয়াল রাখবো। লীরা তাকে আশ্বস্ত করে ফোন রাখলো। মৌনতাকে যাবতীয় দিক নির্দেশনা দিয়ে কামরা থেকে বের হতে মৌনতার অনতি দূরে রাখা পান্ডাটা হাতে নেয়। যন্ত্রণায় তার মুখটা নীলাভ হয়ে আছে। সে অশ্রুসিক্ত নয়নে পান্ডাটার পানে চেয়ে বলল, এই অসুখ কবে সারবে? নিজ কক্ষে দাঁড়িয়ে থাকা এরও ছলছল নেত্রে চেয়ে বলল, খুব শীঘ্রই। পান্ডাটা কোনো ম্যাজিক্যাল পান্ডা নয়, বরং এটার পেছনে থাকা মানুষটা ম্যাজিক্যাল। নিষিদ্ধ জিনিসের প্রতি তীব্র আকর্ষণ মিলিয়ে গেল প্রিয় মানুষটার আবদার আর কষ্টের কাছে। উদ্ভ্রান্ত এরও ছুটে গিয়ে আলমারি থেকে সব বোতল বের করে আনে। বেসিনে গিয়ে একে একে সব বোতলের পানিও ফেলে দিল। পোশাক বদলে অজু করে জায়নামাজে দাঁড়াতেই আখিদয় বাদ ভাঙা সৃষ্টিকর্তার কাছে 2 হাত তুলতেই এই নিশুতি রাতে নিস্তব্ধতা ভঙ্গ হয় কারোর গুমড়ে গুমড়ে কান্নার শব্দে। এরোজ ফিসফিসিয়ে বলল, এবারের মতো তাকে সুস্থ করে ফিরিয়ে দিন, পরিবর্তে আমার পুরো জীবনটা আপনার নামে করে দিব, তবুও তার কষ্টগুলো দূর করে দিন। মাদকের চেয়েও তীব্র কোনো নেশা যদি থেকে থাকে তা হলো প্রিয় মানুষের সান্নিধ্য। নেশাগ্রস্ত হয়ে রাত কাটানো সেই পুরুষটি আজ সব ভুলে একনিষ্ঠ প্রার্থনায় মগ্ন। মৃদু কান্না করে কেউ নড়ে চড়ে উঠতে এর ধ্যানচ্যুত হয়। ঘাড় ঘুরিয়ে তাকায় অন্ধকারাচ্ছন্ন ঘরের মাঝ বরাবর থাকা বিছানার পানে। দ্রুত এগিয়ে গিয়ে নড়ে চড়ে ওঠা ছোট্ট দেহটিকে বুকে জড়িয়ে নিল। স্নেহভরা আলিঙ্গন পেতেই বদ্ধ নেত্রে কান্না করতে থাকা নায়েলের চোখ মুখ মসৃণ হলো। এরোজ তাকে দোল দিতে দিতে বলল, ছোট পাপা, আছি তো মা। নায়েল তার বুকে মুখ গুজে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ালো, পাপা। এরোজের মুখশ্রী বিবর্ণ হয়ে গেল। পাপাকে এনে দেব বলার ক্ষমতা নেই, কিন্তু পাপার মতো আদরে আগলে রাখার ক্ষমতা তো আছে। সে মৃদু হেসে আরো দৃঢ়ভাবে আগলে নেয় ছোট্ট দেহটিকে। বড্ড সাহস করে বলল, এই তো পাপা। নাইলের প্রতি উত্তর এলো না। সে পুনরায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। দুর্বিষহ রাতটুকু মনিটরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই কেটে গেল। যেখানে তার গোটা সুখ মৃত্যুর সাথে লড়ছে, সেখানে কি করে তার চোখে আরামের ঘুম নামবে? শিকদার বাড়ির পুরুষদের পারিবারিক সংকট সামলে উঠতে উঠতে বাণিজ্যের শোচনীয় অবস্থায় তপবন এবং তকদির শিকদার সকাল সকাল অফিসে হাজির হয়। পারিবারিক একাত্মতায় যেদিন থেকে প্রশ্ন উঠেছে, সেদিন থেকেই কোম্পানির আয় ক্রমশই হ্রাস পেতে থাকে। তপবন জানে বাবার আর তার গড়াই কোম্পানি ক্রমশই অন্ধকারে ডুবে যাবে, আর এটা নিশ্চিত করবে ইমরোজ। এই কোম্পানিতে যেদিন ভাগ বসাবে সেদিন থেকে তাদের লক্ষ্মী ছাড়া হবে। মিটিং রুমে তখন গাম্ভীর্যতার ছোড়াছড়ি। সাতক্ষীরার যে প্রজেক্টের কাজ তারা করছিল সেটা ক্লায়েন্টের চাহিদা মোতাবেক হয়নি, বরং বিপুল পরিমাণ লসের খাতায় নাম লিখিয়েছে শিকদার কোম্পানি। প্রজেক্টের এক একটা কাজ নিখুঁতভাবে পর্যবেক্ষণের দায়িত্ব ছিল ইমরোজের উপর। ইমরোজ যখন দায়িত্ব ছেড়ে নিজ দুনিয়ায় মগ্ন হয়, তখন কর্মচারীরা নিজেদের ইচ্ছে মতো চুরিসহ কাজে গাফিলতি করে। ফলস্বরূপ ক্লায়েন্টকে দেখানো ডিজাইন আর বাস্তবায়িত হওয়া প্রজেক্টের মাঝে বিস্তর ফারাক। আর এই গোজমিলের সম্পূর্ণ দায়ভার তপবনের। মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে তাকে। নিজের সততায় আজ পর্যন্ত কখনো আঘাত লাগতে দেয়নি তপবন। কারোর হক মারার ইচ্ছা তার নেই। চাইলেই সে ক্ষমতা আর চাটুকারিতার জোরে এই গোজামিল থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু এটা তার নীতি বিরুদ্ধ। তুতনি থেকে হাত নামিয়ে তপবন দৃষ্টি রাখে ক্লায়েন্টের রাগান্বিত মুখটির দিকে। পাঞ্জাবি ঠিক করে চেয়ার ছেড়ে উঠতে উঠতে গম্ভীর গলায় বলল, ম্যানেজারের থেকে চেক নিয়ে যাবেন। আপনার যত লোকসান হয়েছে তা পূরণ করতে যত লাগে বসিয়ে নেবেন। ধন্যবাদ। তপবন বেরিয়ে যায় কামরা থেকে। তকদির শিকদার তখনও নতমস্তকে বসে। আজ পর্যন্ত তার কোম্পানির কোনো কাজ এভাবে বিফল হয়নি, এটা প্রথম। মস্তিষ্কে চরম বিভ্রাট নিয়ে তপবন ক্লান্ত বদনে মিটিং রুম থেকে বের হয়। নিজের অফিস রুমে ঢুকতেই তকদির শিকদার ঢুকলেন। চিন্তিত কণ্ঠে বলেন, তুমি রাজি হলে কেন? আমরা অন্য কোনো ব্যবস্থা করতে পারতাম।
এটা আমার নীতির বিরুদ্ধ আব্বু। 1 টাকা খাবো, হালাল খাবো। আমারও সন্তানি রয়েছে। অন্যায়ভাবে খাওয়া আমার 1 টাকার মূল্য তাদের মধ্যে কোনো একদিন সৃষ্টিকর্তা বাজেভাবে শোধ নেবে। তপবনের গম্ভীর কণ্ঠে তকদির শিকদার নীরব রইলেন। তন্মধ্যে একজন স্টাফ এসে দরজায় নক করে বললেন, স্যার, ইমরোজ স্যার এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। তপবন আর তকদির শিকদার ভঙ্গুর নেত্রে ব্যথাতুর নিঃশ্বাস ফেললেন। আবারও নিশ্চয়ই সম্পত্তির ভাগ বটোয়ারা চাইবে। অফিস কক্ষে পিনপতন নীরবতা। বাবা ভাইয়ের কঠিন মুখ পানে চেয়ে ইমরোজ থমথমে মুখে বলল, আমার মেয়ে কোথায়? সেখানে থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, ভালো আছে। বাবার শান্ত স্বরে ইমরোজ চাপা আক্রোশে গর্জে উঠল, তোমরা কোন সাহসে আমার অনুমতি ব্যতীত আমার মেয়েকে কানাডায় পাঠিয়েছ? তকদির শিকদার ম্লান হাসলেন। আমার মেয়ে সম্বোধন শুনে বড্ড হাস্যকর লাগছে। সে মিহিস্বরে বললেন, বাবার দেওয়া একের পর এক কষ্ট তিলে তিলে শৈশব হারানোর চেয়ে বাবার থেকে দূরে থাকা শ্রেয় মনে হয়েছে আমার কাছে। অত্যন্ত একটা স্বাভাবিক শৈশব পাবে আমার নাতনি। আমার মেয়ের শৈশব আমি তিলে তিলে নষ্ট করিনি, তোমরা করেছ। ওই অসুস্থ পরিবেশে নায়েল কিভাবে ভালো থাকবে? তুমি তোমার মেয়ের ভালো থাকাও চিন্তা করো। তোমার মুখে এই কথা শুনে অবাকই লাগছে। এই কয়দিন আগে তুমি তাকে আর তার মাকে ফেলে আরেকটা বিয়ে করছো, ভুলে গিয়েছো কি? বলিনি, কিন্তু আমি যাই করি না কেন আমার মেয়ের ভবিষ্যৎ ঠিক রেখেই করি। আর তোমাদের কোনো অধিকার নেই নায়েলকে আমার থেকে দূরে করার। তোমার মতো জানোয়ারের সাথে রেখে আমি আমার নাতনিকে তিলে তিলে মরতে দেব? আমি এখনো জীবিত আছি ইমরোজ। সেই মানুষটা তার সন্তানের মাকে মারতে চাইতে পারে, সেই মানুষটার কাছে নায়েল কতটুকু নিরাপদ তা আমি ভালো করেই জানি। আমার সন্তান একান্তই আমার আব্বু। তুমি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারো না। আমার নায়েলকে চাই। নায়েল মোটেও তোমার একা সন্তান নয়, নায়েল মৌনতারও সন্তান। আর তোমার মতো মানুষের কাছে কখনো নায়েলকে আমি দেব না। তুমি দেয়া না দেয়ার কেউ না। আমি নায়েলের বাবা, ওর ওপর আমার আইনগত অধিকার রয়েছে। তুমি যা ইচ্ছা করে নাও ইমরোজ, কিন্তু আমি নায়েলকে তোমার কাছে সৃজার মতো মানুষের কাছে কখনোই যেতে দেব না। আর না তোমরা আমার বাড়িতে জায়গা পাবে। বাবা দৃঢ় কণ্ঠে ইমরোজ তাচ্ছিল্য হেসে বলল, এখন কি একটা পরের মেয়ের জন্য তুমি নিজের ছেলের সাথে অন্যায় করে মহৎ শাস্তি চাইছো? ইমরোজের তীর্যক কণ্ঠে তকদির শিকদার অতি দুঃখে হেসেই ফেললেন। হাসতে হাসতে বললেন, সারা জীবন যেই পশুকে মানুষ বানানোর চেষ্টা করছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করছি এখন। মেয়েটা মৃত্যুর সাথে লড়ছে ইমরোজ। আমার নায়েল 3 দিন ধরে তার মায়ের সাথে দেখা করতে পারে না, তবুও তোমার চোখে মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। কারণ আমি কোনো অপরাধ করিনি। আমি একটা মানুষ আব্বু। আমার নিজের পছন্দ, ইচ্ছা, চাহিদা আছে, কিন্তু তাতে তোমরা হস্তক্ষেপ করো বারবার। আমি যদি সরাসরি বলতাম আমি সিজাকে বিয়ে করতে চাই, তবে কি তোমরা মানতে? তোমার স্ত্রী সন্তান তুমি বলতে পাগল ছিল, আর তার পরিবর্তে তুমি তাদের নরক যন্ত্রণা দিয়েছ। প্রতিবার শুধু অন্ধের মতো নিজের চাহিদা দেখে গেলে। আসলে পৃথিবীর সব সুখ পেয়ে গেলেও তোমাদের মতো চরিত্রহীন লম্পটের চাহিদা পূরণ হয় না। আর বলছো আমরা তোমার পাশবিকতা তোমার সঙ্গে দেব? তোমরা প্রতিবার আমার সাথে অন্যায় করো। এরোস সারা জীবন নিজ মর্জি মাফিক জীবনযাপন করেছে, আর তাতে তোমরা সায় দিয়েছ। অথচ আমি যখন নিজের জন্য কিছু করতে গেলাম, তখনই আমি পশু হয়ে গেলাম। বাহ আব্বু, সন্তানদের নিয়ে তোমার এই ভেদাভেদ দেখে আমার সত্যি ঘৃণা হচ্ছে বাবা মা শব্দগুলোর প্রতি। ছেলের কথায় তকদির শিকদার স্থির চোখে তাকান। তপবন নির্বাক শুধু চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। যেখানে বাবা আছে সেখানে সে কথা বলতে চায় না, কিন্তু চোখে মুখে অজস্র অভিযোগ। ওর সংসারে যেন কোনো প্রকার ঝামেলা না হয়, সেজন্যে সে জোরপূর্বক এরোজকে বিদেশে পাঠায়। অথচ সেই ভাই কিনা এখন তাদের উপর আঙ্গুল তুলে। তকদির শিকদার থমথমে মুখে বললেন, বাবা মা শব্দগুলো নিয়ে প্রশ্ন করছো? তুমি নিজেও তো বাবা, সেই বাবা যে কিনা
নিজের চাহিদার জন্য তার সন্তানের মাকে মেরে ফেলতে চেয়েছিল। একটা বারও ভেবেছ তোমার 4 বছরের অবুঝ মেয়ে মা ছাড়া বাঁচবে কি করে? আমি যথেষ্ট আমার মেয়ের জন্য। আমি কোনোভাবেই ওর কোনো ক্ষতি হতে দেব না। সৃজা নায়েলকে খুব ভালোবাসে। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে সরো। আমার ঘৃণা হচ্ছে তোমার মুখ দেখতেও। পশুরা বিবেকহীন হয়, আর বিবেক বুদ্ধিহীনকে কিছু বোঝানো যায় না। ঠিক আছে, সরে যাব। আগে আমার প্রাপ্য আমায় বুঝিয়ে দেবে। ওই বাড়িতে আমার ও সমান অধিকার রয়েছে। ভাইজান এরোস রোজ যদি থাকতে পারে, তবে আমিও থাকতে পারবো ওই বাড়িতে। তুমি আমার আটকানোর কোনো অধিকার রাখো না। সম্পদের বাটোয়ারা মানে সম্পর্কের ভাঙন। সারা জীবন এই একটা বিষয়কে ভয় পেল, আজ আর ভয় হলো না তকদির শিকদারের। সে ক্ষীণস্বরে বললেন, শীঘ্রই তোমায় তোমার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু আমার বাড়ির কোনো ভাগ বাটোয়ারা হবে না। কেন হবে না? ভাইজানরা যদি থাকতে পারে, আমি কেন পারবো না? কারণ ওটা আমার বাড়ি। ওটা আমি আমার আর আমার নাতি নাতনিদের জন্য বানিয়েছি। তার ওপর তোমার 4 জনেই কোনো অধিকার নেই। আমি ওই বাড়িতে যাকে ইচ্ছা তাকে রাখবো। ভাগ বাটোয়ারা হবে আমার অফিস আর বাকি পুরনো সম্পত্তি, আর সেখানে সবাই সামনে ভাগ পাবে। তপবন টলটনে নেত্রে চেয়ে দেখে নিজের পরিবারটা ভাঙনের প্রারম্ভ। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও কিচ্ছুটি বলল না। তকদির শিকদার ফের বললেন, আমি শীঘ্রই বন্টনের ব্যবস্থা করছি, তোমায় জানানো হবে। এখন বের হও এখান থেকে। ইমরোজ চাপা রাগে গজগজ করতে করতে বলল, তুমি একটা পরের মেয়ের জন্য নিজের ছেলেকে দূরে করে দিচ্ছ? সহসা তকদির শিকদার গর্জে উঠলেন, আর একবার পরের মেয়ে বলবে না। ও আমার মেয়ে। আজ আমার নিজের মেয়েও এই পরিস্থিতিতে থাকতে পারতো। তুমি বাবা হিসেবে নিকৃষ্ট হতে পারো, কিন্তু আমি না। খবরদার আমার মেয়েকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। বিগত 6 বছর যাবৎ মৌনতা একা হাতে গোটা সংসার সামলেছে। আমাদের সবার জন্য নিরল পরিশ্রম করে গিয়েছে। কখনো কোনো অভিযোগ করেনি। এমনকি স্বামী পরকীয়ার লিপ্ত জেনেও ধৈর্য সহকারে সংসার করে গিয়েছে। ও আমার ঘরের সৌন্দর্য। হুইলচেয়ারে বসা ইমরোজ রক্তাভ নেত্রে বলল, সারাদিন রান্না করা আর ঘরের মানুষের খেয়াল রাখায় মৌনতা তো আমার ঘরের সৌন্দর্য হয়ে গিয়েছে। অথচ আমি যে এই অফিসের পেছনে, আমাদের সংসারের পেছনে হাড় ভাঙা পরিশ্রম করেছি, তা দিনের পর দিন কনস্ট্রাকশন সাইটে থেকে প্রজেক্ট সফল করেছি, তা আমার পারিশ্রমিক কোথায়? তোমার পারিশ্রমিক তোমায় যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হবে, এটুকু কমতি হবে না। আমি আমার বাড়িতে আমার পরিবারের সাথে থাকতে চাই। তকদির শিকদার কঠিন চোখে তাকালেন। চরিত্রহীন শব্দটা সে আজও মানতে পারে না। এই শব্দটার জোরেই তার বুক ভরা ভালোবাসা পায়ে পিষে কেউ তাকে নিঃস্ব করে চলে গিয়েছে। সে ঘৃণা ভরা কণ্ঠে বলল, আমার বাড়িতে তোমার আর সৃজার পা পড়লে রক্তারক্তি হয়ে যাবে। ইমরোজ, আমার ঘরে কোনো চরিত্রহীনের জায়গা নেই। দীর্ঘ বাকবিতণ্ডায় হেরে গেল ইমরোজ। বুঝে গেল সৃজাকে নিয়ে সরোবরে ঢোকা অসম্ভব। বিস্তীর্ণ সবুজ ঘাসের গালিচার উপর দাঁড়িয়ে থাকা অফ হোয়াইট অট্টালিকার প্রতিটা বারান্দায় সেজে আছে অজস্র বাগান বিলাস ফুল। বাইরে থেকে অট্টালিকা অপার্থিব সৌন্দর্যে মোড়া হলেও ভেতরটা ঠিক ততটাই বিষণ্ণতায় মোড়া। ঘরটা আজ নির্জীব হয়ে আছে তার গিন্নি হাতের যত্নমাখা স্পর্শ ব্যতীত। শিকদার বাড়ির পুরো দায়িত্ব এসে পড়েছে রূপকথার উপর। বয়স আর দায়িত্বের মধ্যে বিস্তর ফারাক থাকলেও মেয়েটা ভীষণ দক্ষতার সাথে তা কাঁধে তুলে নিয়েছে। সকলের বিমর্ষতা একটুখানি হাসির কারণ হয় সে। সারাদিন কাজ করে রাতে পড়াশোনাও করে। আর তপবন পরিবারের বড় ছেলেটির কাঁধে অনেক দায়িত্ব। কারোর পাপের ভার, কারোর ফেলে যাওয়া দায়িত্বের ভার, আর নিজের পরিবারের ভার সবটা সে দক্ষ হাতে সামলে নিচ্ছে। পরিবারের এই দুঃসময়ে সে যতটা পারে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে। শুধু নিজের পরিবার নয়, মৌনতার পরিবারেরও পুরো খেয়াল রাখে। মৃন্ময়ের প্রয়োজন থেকে শুরু করে নওয়াজ সাহেবের শরীরের খোঁজখবর সব তার কাছে থাকে। রূপকথা তখন মনোযোগ সহকারে সন্ধ্যার নাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। এতটাই মনোযোগ দিয়ে কাজ করছে যে জাগতিক সব ভুলে বসেছে। শাড়ি ছাপিয়ে উত্তপ্ত দুটি হাত মসৃণ উদরে লেপটে গেল। কাঁধে কেউ অলস গতিতে থুতনি রাখতে নিজকর্মে নিমগ্ন মেয়েটি হকচকিয়ে গেল। তপবন দু হাতের শক্ত বন্ধনে কম্পনটুকু সামলে নিল। মিহিসরে শুধায়,
এত মনোযোগ দিয়ে কি করে হচ্ছে? চোখে মুখে চেয়ে যাওয়া মৃদু লাজ ভুলে রূপকথা হাফ ছাড়লো, মিহিসরে বলল, আপনি কখন এলেন? আমি টের পাইনি। পাস্তা বানাচ্ছি তানশান আর রোজ আপুর জন্য। তপবন দৃষ্টি রাখে ছোট্ট মেয়েটির ঘরমাক্ত মুখ বানে দায়িত্বের ভার যে একটু বেশি ভারী তা চোখে মুখে স্পষ্ট। রূপকথা ঘাড় কাত করে শুধায়, কি দেখছেন? তপবন স্মিত হেসে তার গালে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার ঘরে দায়িত্ববান কিন্নিকে দেখছি। রূপকথা মৃদু হাসলো। তপবন তার হাত থেকে ছুরি আর চপিং বোর্ড নিয়ে বলল, দাও, আজ আমি পাস্তা বানাই। আপনি তো তানশানের খাবার ছাড়া কিছু রান্না করতে পারেন না। তপবন চিকেন কাটতে কাটতে বলল, না পারলে শিখে নেব। আগে বাচ্চার জন্য রান্না শিখেছি, এখন বাচ্চার ওর জন্য শিখবো। আমি বাচ্চা নই। রূপকথা কপাল কুঁচকে বলল। তপবন স্মিত হেসে বলল, আপনি তো আমার মুরব্বী। রূপকথা হেসে উঠল। তাদের কথার মাঝে রোজ আর তানশান উদাসীন বদনে ঢুলতে ঢুলতে রান্নাঘরে ঢুকে তার পেছনে জবাও পাণ্ডুর মুখে ঢুকলো। তপবন চাকু হাতে ফিরে তাকায়। তিন উদাসীন মুখ পানে বিষণ্ণ হয় অন্তঃস্থল শুধায়, কি হলো? এভাবে মন খারাপ করে কেন আছো তোমরা? রোজ উদাসীন দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে, মলিন মুখে বলে, ছোট ভাইজান ফোন ধরছে না ভাইজান। তপবন ঘড়ি দেখলো। এরোজ জানিয়েছিল এই সময়ে ব্যস্ত থাকবে। সে বোনের মাথায় হাত রেখে বলল, ছোট ভাইজান তো অনেক ব্যস্ত থাকে রোজ। মনুবু কেমন আছে? গতকাল থেকে কথা বলতে পারছি না। তপবন একটু ছল করলো, হাত ধুয়ে পকেট থেকে ফোন বের করে বলল, সে কি তোমরা জানো না আমাদের মনটা কত স্ট্রং? এই দেখো, সে এসেছে। শীঘ্রই সে সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে আর আমাদের কাছে। তপবনের কথায় রোজ, তানশান, জবার রূপকথা হুড়মুড়িয়ে তার ফোনের উপর ঝুঁকে পড়ে। তানশান হড়বড়িয়ে বলল, মেজমা হাসতে, সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ডক্টর কাল মিটিংয়ে বসবে, তারপর মনতার ফাইনাল চিকিৎসা শুরু হবে। এরপরই সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। নিচকে মন ভুলানো কথা, অথচ তাতে এই সকলের মুখে হাসি ফুটে উঠল। রোজ চলচল নেত্রে চোখ ভরে দেখে মনতার হাসি মুখ, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় ছবিটা। তার সুখ দুঃখের সাথী এই মানুষটা মায়ের মতো ভালোবাসে। জবা ছলছল নেত্রে বলল, কতদিন পর মাইজা ভাবিজানের একটু হাসতে দেখলাম। ভাইজান যাওয়ার আগে একটু দেখাও করতে পারলাম না। তপবন তার মাথায় হাত রেখে বলল, একেবারে আমাদের সুস্থ সবল আগের মনতাকে দেখবি, চিন্তা করিস না। জবা গাল ভরে হেসে মাথা নাড়ালো। সকলকে সাময়িক খুশি করতে পেরে তপবন স্বস্তির নিঃশ্বাস ফেললো। চঞ্চল কণ্ঠে শুধালো, এখন আমায় বলো তোমরা কি খাবে? আজ আমি তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো। রোজ আর তানশান বহুক্ষণ ভেবেচিন্তে বলল, বার্গার। তপবন হাসি হাসি মুখ নিভে গেল। থমথমে মুখে জবার রূপকথার দিকে তাকিয়ে শুধায়, আর তোমরা? রূপকথার জবাও গাল ভরে হেসে সমস্বরে বলল, বার্গার। তপবন দাঁতে দাঁত চেপে বলল, সবাইটাকে এক দড়িতে বেঁধে পেটাতে হয়। হেলদি খাবার বলতে পারো না? সারাদিন শুধু আজে বাজে খাবার। রূপকথা হাসি থামিয়ে নে থমথমে মুখে বলে, আপনি পারবেন না বললেই পারেন, ধমকাচ্ছেন কেন? কত বড় অপবাদ! কে বলেছে আমি পারি না? 1 ঘন্টার মধ্যে তোমাদের রূপাস ক্যাফের চেয়েও শতগুণ টেস্টি বার্গার বানিয়ে খাওয়াবো। আর না পারলে? রোজের ব্যগ্র কণ্ঠে তপবন কপাল কুচকে দৃঢ় কণ্ঠে বলল, 100 বার পারবো। ধরো পারলে না, তখন? পুনরায় রোজের কথায় তানশান চঞ্চল কণ্ঠে বলল, তবে পাপা আমাদের সবাইকে আজ বাইরে নিয়ে ডিনার করাবে। একদম ঠিক কথা কইছো তানশান বাবা, বহুদিন হইছে ওই চাইনিজ খাবার খাই না। সকলে বেশ প্রফুল্ল তানশানের কথায়। তপবন সকলের দিকে সরু চোখে চেয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, কিন্তু শর্ত হচ্ছে যতক্ষণ না আমার বার্গার বানানো হচ্ছে ততক্ষণ তোমরা 3 জন ডাইনিং টেবিলে বসে পড়তে বসবে, আমি দেখব। আচ্ছা ঠিক আছে। 3 জন রাজি হয়ে গেল। রূপকথা, তানশান আর রোজ বই খাতা নিয়ে ডাইনিং টেবিলে এসে পড়তে লাগলো। ঘরের পরিবেশে কিছুটা প্রাণোচ্ছল করতে পেরে তপবন বুক ভরা নিঃশ্বাস ফেলে বার্গার বানাতে মগ্ন হয়। তপবনের সবচেয়ে চমৎকার বিশেষত্ব হলো তাকে যেই পরিস্থিতিতে ফেলা হোক না কেন সে ঠান্ডা মস্তিষ্কে ভীষণ দক্ষতার সাথে সেই পরিস্থিতির মোকাবেলা করতে পারে। সেটা হোক নিজের অসম বৈবাহিক সম্পর্ক কিংবা রান্না করা, দুটোই সে চমৎকারভাবে সামলে নিয়েছে। দীর্ঘ 1.5 ঘন্টার পরিশ্রম করে তপবন বার্গার বানাতে সক্ষম হলো। রূপকথা, তানশান, রোজ আর জবা যখনই বার্গার মুখে দিল তাদের মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। রুবার্স ক্যাফের চেয়েও বেশি সুস্বাদু। তপবন ভ্রু নাচিয়ে শুধায়, কি কেমন, ভালো হয়েছে না? রোজ কাঁদো কাঁদো গলায় বলল,
দিস ইজ নট ফেয়ার ভাইজান, তুমি এভাবে চ্যালেঞ্জ জিতে যেতে পারো না। তানশানও রেগে গেল। এটা এত ভালো কি করে হলো? পাপা তো এগুলো আগে বানায়নি। তপবন সগৌরবে টি শার্টের কলার ঝাঁকায় দম্ভ নিয়ে পড়ল। পাপা সব পারি, আমায় কোনো চ্যালেঞ্জে হারানো অসম্ভব। জবাব বিষণ্ণ কণ্ঠে বলল, এইটা ঠিক না ভাইজান, আমরা আরো কত আশা কইরা আছিলাম আপনি আমগো বাইরে নিয়ে যাইবেন। তপবন হাসলো সকলের করুণ দশা দেখে। সে থুতনিতে হাত ঠেকিয়ে তাকায়, নীরবে গোগ্রাসে খেতে থাকে স্ত্রীর পানে সুধায়। কি হলো মুরব্বি, আপনি কিছু বলছেন না কেন? কেমন হয়েছে? রূপকথা চেটেপুটে খেতে খেতে বলল, এখন থেকে আর রেস্তোরাঁয় যাব না তানশানের পাপা, এখন থেকে আপনি আমাদের বার্গার বানিয়ে খাওয়াবেন। তপবন হতাশার নিঃশ্বাস ফেলে বলল, এ তো মহা মুশকিলে পড়লাম। রূপকথা ফিক করে হেসে উঠল। তানশান রোজ জবা বাজেভাবে আশাহত হয়ে ঝিমাচ্ছে। তপবন মৃদু হেসে তিনজনের মাথা এলোমেলো করে দিয়ে বলল, এত মন খারাপ করতে হবে না, পড়া শেষ করো সবাই, 9টার দিকে বাইরে যাব সবাই, যত ইচ্ছা তত চাইনিজ খাবে, ওকে? সহসা তিনজন হৈ হৈ করে উঠল। তিনজন দ্রুত মনোযোগ সহকারে পড়তে শুরু করলো। আজ জবা তাদের পাশে বসে তাড়া দিচ্ছে। যত তাড়াতাড়ি পড়া শেষ করবে তত তাড়াতাড়ি বাইরে যেতে পারবে। তপবন তাদের পড়তে দিয়ে মায়ের কাছে যায়। চাপিয়ে রাখা দরজা খুলতে আধারে নিমজ্জিত কামরায় রকিং চেয়ারে দুলতে থাকা বিধ্বস্ত মায়ের উদাসীন দেহ দৃষ্টি নিবদ্ধ হয়। সে ডেকে উঠল মাকে। আম্মা। নির্জনা বেগম নড়ে চড়ে উঠলেন। ভেজা চোখের কার্নিশ দ্রুত মুছে অস্ফুট স্বরে বললেন, তপবন এসো। তপবন ধীর কদমে ঢুকে লাইট জ্বালাতে নির্জনা বেগম দৃষ্টি লুকান। তপবন মায়ের সামনে বসে হাত বাড়িয়ে আঁকড়ে ধরে মায়ের হাত আদুরে স্বরে ফের ডেকে ওঠে, আম্মা। দৃষ্টি লুকাতে থাকা নির্জনা বেগম ছেলের দিকে তাকাতে চোখ মুখ ঠিকরে চাপা কান্না বেরিয়ে আসলো। আর্তনাদ ভরা কণ্ঠে বলল, আমার সংসার তপবন। তপবন দীর্ঘশ্বাস ফেলে মাকে বুকে জড়িয়ে নেয়। বারবার এই সংসারটা কেন ভেঙে দেয় সৃষ্টিকর্তা? ইমরোজ কি করবে? ইমরোজ কি করে আমার নায়েলের মৌনতার সাথে এত নিষ্ঠুরতা করতে পারলো? নির্জনা বেগম ফুপিয়ে কাঁদছে। তপবন ক্ষীণস্বরে বলল, আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করেন আম্মা। আমার সন্তানেরা আমার গর্ব ছিল তপবন, কিন্তু আজ সব শেষ। ইমরোজ সব গুড়িয়ে দিয়েছে। আমি নিজের সাথে চোখ মেলাতে পারছি না তপবন। আপনার কোনো দোষ নেই আম্মা, সবটা ভাগ্য। ভাগ্য এত নিষ্ঠুর না হলেও পারতো। নির্জনা বেগম ভেতরের ভারগুলো সবটা ছেলের কাছে রাখে। তপবন মাকে শান্ত করে বলল, আম্মা চলুন আজ বাইরে খেতে যাই। আমার দাদুমণি আর মৌনতা কেমন আছে ওখানে? আর আমি বাইরে খেতে যাব? আমার গলা দিয়ে খাবার নামে না তপবন। মায়ের অশ্রুগুলো সযত্নে মুছে নেয়। তপবন বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।